একটা দ্বীপ, একটা মিসাইল আর একজন এআই অ্যানালিস্ট, এই তিনটে জিনিসকে নিয়েই আজকের গল্প, যা একসময় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সময়টা ২১শে মার্চ ২০২৬। আপাতদৃষ্টিতে আর ৫টা সাধারণ দিনের মতোই একটা দিন, কিন্তু খুব শিগগিরই যা ইতিহাসে জায়গা করে নিতে চলেছিল। ৪,০০০ কিলোমিটার, এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, কারণ কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে এই সংখ্যাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ ঠিক এই দূরত্বটাই পার করে ইরান সেদিন তাদের ইতিহাসের সবচেয়ে দূরপাল্লার মিসাইল হামলাটা চালিয়েছিল। হ্যাঁ, এমন একটা হামলা যা অনেকেরই ধারণার একেবারে বাইরে ছিল। কিন্তু প্রশ্ন হল, এই বিধ্বংসী মিসাইলের লক্ষ্যবস্তু কী ছিল? সেটা ছিল ভারত মহাসাগরের মাঝে ভেসে থাকা ছোট্ট একটা দ্বীপ, আর এই দ্বীপটা আমেরিকার অন্যতম গোপন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সামরিক ঘাঁটি। তো চলুন এই হামলার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। জায়গাটার নাম ডিয়েগো গার্সিয়া। বাইরে থেকে দেখলে মনে হবে শান্ত সুন্দর একটা দ্বীপ, কিন্তু এর কৌশলগত গুরুত্ব বলা যায় অপরিসীম। ডিয়েগো গার্সিয়া আসলে ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এক টুকরো প্রবাল দ্বীপ। এর আসল ক্ষমতা কিন্তু এর আকারে নয়, এর অবস্থানে। ভাবুন একবার, একদিকে লোহিত সাগর, আরেকদিকে দক্ষিণ চীন সাগর। এই দুটো ব্যস্ত সামুদ্রিক পথের ঠিক মাঝখানে এটা একটা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। এজন্যই তো এই দ্বীপটাকে আমেরিকার আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা অডুবন্ত বিমানবাহী জাহাজ বলা হয়। আর কারণটাও বেশ সোজা। এখানে পরমাণু বোমা বহনের সক্ষম B-2 স্টেলথ বোমারু বিমান থাকে। শুধু তাই না, এখানে এমন সব বিশাল জাহাজ নোঙর করা থাকে যা আস্ত একটা মেরিন ব্রিগেডের জন্য প্রয়োজনীয় রসদ নিয়ে সবসময় তৈরি। এই হামলাটা বিশ্বকে একটা বড় ধাক্কা দিয়েছিল। কারণটা কি? কারণ ইরান সবসময় বলে এসছে যে তাদের মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার, আর সেটাও নাকি শুধু নিজেদের বাঁচানোর জন্য। কিন্তু এই এক হামলাতেই পরিষ্কার হয়ে গেল যে তাদের আসল ক্ষমতা এর প্রায় দ্বিগুণ। তবে হঠাৎ করে এমন একটা হামলা কিন্তু হয়নি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পেছনে ছিল একটা ভয়ঙ্কর সংঘাতের প্রেক্ষাপট, যা দিনের পর দিন বেড়েই চলেছিল। ঘটনাটা যখন ঘটে তখন আমেরিকা আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে ইরানের সংঘাতের ২২তম দিন চলছিল। আর এই ২২ দিনেই ইরানে ২,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের রিপোর্ট থেকে বোঝা যায় এই অভিযানটা কতটা বিশাল ছিল। এটা ছিল একটা ব্যাপক বিমান আর নৌ অভিযান। লক্ষ্য ছিল একটাই, ইরানের সামরিক শক্তিকে একেবারে ভেঙে দেওয়া। আর এর জন্য ৮,০০০-এরও বেশি সামরিক টার্গেটে হামলা করা হয়, ধ্বংস করা হয় ইরানের নৌবাহিনীর প্রায় ১৩০টা জাহাজ। তো একদিকে যখন এই ভয়াবহ সামরিক সংঘাত চলছে, তার অর্থনৈতিক প্রভাবটাও কিন্তু থেমেছিল না। সেই আঁচটা ছড়িয়ে পড়তে শুরু করেছিল গোটা বিশ্বে। এই পুরো সংঘাতের কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। এটা আসলে একটা খুব সরু সামুদ্রিক রাস্তা, যেখান দিয়ে বিশ্বের একটা বড় অংশের তেল সরবরাহ হয়। মানে এই প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে, বিশ্ব অর্থনীতির একটা প্রধান ধমনীও যেন তারই হাতে। স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ জলপথটা নিয়ে যখন টানাটানি শুরু হলো, বিশ্বজুড়ে অর্থনৈতিক বাজারে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ল। বড় বড় কর্তারা তো সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি হচ্ছিলেন। তাদের আশঙ্কা ছিল তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $১৭৫ পর্যন্ত ছুঁতে পারে। আর রিপোর্টগুলো বলছিল যে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় আর রপ্তানি বন্ধ করায় বিশ্বজুড়ে তেলের যোগান এরই মধ্যে প্রায় ১২% কমে গেছে। এই চরম বিশৃঙ্খলার আর অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আরেকজন নীরবে কাজ করে যাচ্ছিল, এক নতুন ধরনের বিশ্লেষক, যে এই পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। আর সে হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইয়ের কাজটা কতটা কঠিন ছিল সেটা বুঝতে হলে আমাদের ফগ অফ ওয়ার বা যুদ্ধের কুয়াশা ব্যাপারটা বুঝতে হবে। এটা আসলে কি? যুদ্ধের সময় চারদিকে যে অনিশ্চয়তা, ভুল তথ্য আর বিভ্রান্তি ছড়িয়ে থাকে, সেটাই হলো এই যুদ্ধের কুয়াশা। একটা রিসার্চে দেখা হয় এআই মডেলগুলো এই সংঘাত নিয়ে কি ভাবছে, আর তাদের বিশ্লেষণ ছিল বেশ চমকে দেওয়ার মতো। যেমন একটা মডেল বলেছিল, আমেরিকা যে বিপুল সৈন্য সমাবেশ করেছে তা তাদের নিজেদের জন্যই একটা বিশ্বস্ততার ফাঁদ বা ক্রেডিবিলিটি ট্র্যাপ তৈরি করেছে। মানে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে পিছু হটলে তাদের কথার দামই থাকবে না, ফলে তাদের সরে আসার রাস্তাও প্রায় বন্ধ। এই গবেষণা থেকে আরও একটা মজার জিনিস জানা যায়। দেখা গেল এআই অর্থনীতি বা লজিস্টিক্সের মতো নকশা ডেটা বিশ্লেষণ করতে দারুণ পারদর্শী, কিন্তু যখনই মানুষের রাজনীতি, কূটনীতির প্যাচ বোঝার প্রশ্ন আসছে, সেখানেও কিন্তু তখনও কিছুটা কাঁচা। তো এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা আসলে কি শিখলাম?
এই দ্রুত বদলে যাওয়া সংকট আমাদের ঠিক কী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই সংকট থেকে বেশ কিছু জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে, যেমন একটা ছোট্ট প্রত্যন্ত দ্বীপের গুরুত্ব বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি করতে পারে। আঞ্চলিক লড়াইয়ের প্রভাব যে কত দ্রুত আর মারাত্মকভাবে অর্থনীতিতে পড়ে সেটাও দেখা গেল। আবার এটাও প্রমাণ হলো যে একটা দেশের সামরিক ক্ষমতা যা তারা প্রকাশ্যে দেখায় তার চেয়ে অনেক বেশি হতে পারে। আর সবশেষে ভূরাজনৈতিক বিশ্লেষণে এআই একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে উঠে আসছে, যদিও সে এখনও পুরোপুরি নিখুঁত নয়। আর এই সব কিছু আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এআই যখন রিয়েল টাইমে লড়াই বিশ্লেষণ করবে, তখন সেটা কি যুদ্ধ আটকাতে সাহায্য করবে, নাকি যুদ্ধকে আরও নিখুঁত, আরও ভয়ঙ্কর করে তুলতে সাহায্য করবে? ভাবার বিষয়, তাই না?